হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, ভিডিওটির শুরুতে একটা কথা বলি, তোমাদের হাতের কাছে হেডফোনটি থাকলে অবশ্যই সেটা কানে লাগিয়ে নাও, কারণ আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তাই গল্পটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আশা করি এই গল্পটি দেখলে তোমরা এত মজা পাবে যা কখনো কল্পনা করতে পারোনি। আমার বৃদ্ধ দাদার সাথে আমার মতো একজন কম বয়সী মেয়ের সংসার করতে গিয়ে যেসব ঘটনার সম্মুখীন হয়েছিলাম, আজকে তোমাদের সাথে A to Z তুলে ধরবো। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে যাওয়া যাক। বন্ধুরা, আমার নাম স্বর্ণা। ছোটবেলা থেকে আমার জীবন কখনো সহজ ছিল না। আমি ক্লাস 10-এ পড়ছিলাম, তখনই আমার মা পৃথিবী থেকে চলে গেলেন। মা মারা যাওয়ার পর আমার বাবার জীবন যেন হঠাৎ বদলে গেল। তিনি কিছুদিনের জন্য কাঁপা চোখে আমাকে দেখলেও তারপর বিয়ে করলেন। সৎমা এলো, আর তার সাথে আমার জীবনে নেমে এলো এক অন্ধকার। আমার দাদি বেঁচে ছিলেন না। দাদা ছিলেন একজন বৃদ্ধ মানুষ, বয়সটা প্রায় 60-65 হবে, কিন্তু হৃদয়টা তার বিশাল বড়। বাবার ঘরে সৎমা আসার পর থেকে দাদা ছাড়া কেউ আমাকে ভালোবাসত না। বাবা ও সৎমা আমাকে কখনো নিজের চোখে দেখেনি, বরং আমাকে অবজ্ঞার চোখে দেখত। আমি দাদার সঙ্গে কথা বলার জন্য লুকিয়ে লুকিয়ে ঘরে বা বাগানে যেতাম। দাদা আমার সঙ্গে বসে গল্প করতেন, আমাকে উৎসাহ দিতেন, পড়াশোনার ব্যাপারে পরামর্শ দিতেন। তারা যেভাবে ভাবত, প্রথমে আমরা তেমনটা ছিলাম না। তারপর মানুষের বিভিন্ন ধরনের কথা শুনতে শুনতে আমরা অন্য একটা সম্পর্কের মধ্যে প্রবেশ করি। বন্ধুরা, একদিন আমি আমার রুমে বসে পড়ছিলাম। জানালার পাল্লাটা হালকা খোলা ছিল। হঠাৎ করে একটা বাঁশের হাত লাঠি এসে আমার পেটের একটু উপরের অংশে এসে হালকা করে গুঁতা লাগে। আমি তো ভয় পেয়ে গেলাম। রাত তখন আনুমানিক 10:30 হবে হয়তো। আমি ভয়ে চিৎকার দিব এমন সময় মনে হলো লাঠিটা তো কেমন যেন পরিচিত। নিশ্চয়ই এটা দাদার লাঠি। আমি আস্তে করে জানালা খুললাম, তাকিয়ে দেখি আমার দাদা। আমি আশ্চর্য হয়ে গেলাম, এত রাতে আমার দাদা আমার রুমের জানালার পাশে। আমি তাকে ফিসফিস করে জিজ্ঞেস করলাম, দাদু, তুমি এত রাতে? কি হয়েছে? দাদু তখন আমাকে বলল, স্বর্ণা, তুই একটু বাইরে আসবি। আমি বললাম, কেন দাদু, কি হয়েছে? দাদু তখন বলল, তোর সাথে একটু কথা আছে। আমি তখন বললাম, ঠিক আছে, তুমি ওখানেই দাঁড়াও, আমি আসছি। বন্ধুরা, দাদুর ঘরটা ছিল আমার রুম থেকে পেছন সাইডে। তারপর আমি বের হয়ে দাদুর কাছে গেলাম। এবার দাদু আমাকে বলল, এখানে দাঁড়িয়ে কথা বললে তোর আব্বা অথবা মা শুনে ফেলতে পারে, চল একটু আমাদের বাঁশবাগানের ওইখানটাতে যাই। আমি দাদুর কথা কিছু বুঝে উঠতে পারছি না। আমি শুধু বললাম, কি এমন কথা যে এখানে বলা যাবে না? এই অন্ধকার রাতে বাঁশবাগানে যেতে হবে? দাদু তখন সিনেমার হিরোর মতো নায়িকার উপর অভিমান নিয়ে বলল, ঠিক আছে, তুই রুমে যা, তোকে আমার সাথে যেতে হবে না। এই কথা বলে পেছন ফিরে চলে যেতে থাকলো। আমি তার এই কাণ্ড দেখে দৌড়ে গিয়ে পেছন থেকে তার পাঞ্জাবি টেনে ধরলাম। বললাম, ওই বুড়ো, এই বয়সে তোমার এত ধার? দাদু তখন বলল, আমার রাগের কি কারো কাছে মূল্য আছে? এবার আমি তার এক হাত আমার বগলদামা করে টানতে টানতে নিয়ে গেলাম সেই বাঁশ বাগানে। তারপর আমরা দাঁড়ালাম একটা বড় বাঁশের ঝোপের আড়ালে, যেন কেউ সহজে বুঝতে না পারে। এবার আমি দাদুকে বললাম, দাদু বলো, কি এমন জরুরি কথা? তারপর দাদু একদম চুপচাপ। আমি দাদুর দিকে তাকাতেই এখন দেখি অন্ধকারের মধ্যে হলেও তার চোখের পানিটা টলমল করছে। আমি দাদুকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার দাদু, তোমার কি হয়েছে? আমাকে খুলে বলো তো। দাদু তখন বলল, স্বর্ণা, তোর হয়তো শুধু মাটাই মারা গেছে, তাছাড়া পৃথিবীতে তোর কিন্তু সবাই আছে, আর আমার একমাত্র আমি ছাড়া আর কেউ নাই। না আছে বাবা মা, না না আছে নিজের স্ত্রী, এমনকি নিজের রক্তের সম্পর্কের ভাই বোন কেউ বেঁচে নেই। এই বয়সে আমার তো একজন মানুষ দরকার যে সবসময় আমার খেয়াল রাখবে। নিজের একমাত্র সন্তান, সেও আমাকে দেখতে পারে না। দাদুর কথাতে আমিও একটু ইমোশনাল হয়ে পড়লাম। এবার আমি বললাম, দাদু, তোমার সব কথাই আমি বুঝলাম, কিন্তু আমাকে তুমি এই নির্জন জায়গায় ডাকলেই কেন? দাদু তখন আমাকে বলল, তোর কাছে আমি একটা জিনিস চাইবো, দিবি? আমি বললাম, কি জিনিস দাদু? দাদু তখন বলল, তুই গো জানিস তোর দাদি কত বছর হলো মারা গেছে? আমিও তো একজন পুরুষ মানুষ, হয়তো বয়স হয়ে গেছে, কিন্তু মনের দিক থেকে মানুষ কখনো বুড়ো হয় না। আমি বললাম, সবই ঠিক আছে দাদু, কিন্তু তুমি আমার কাছে কি চাও? দাদু তখন বলল, আমি তোর কাছে সময় চাই। আমি দাদুর কথা শুনে একদম ফ্রিজ হয়ে গেলাম। কি বলবো ভাষা খুঁজে পেলাম না। এবার দাদু বলল, তুই একটু ভেবেচিন্তে আমাকে কালকে জানাবি। আমি তোর উত্তরের অপেক্ষায় আমার ঘরেই বসে থাকবো। তবে তোর হ্যাঁ অথবা না যে কোনো ডিসিশন না পাওয়া পর্যন্ত আমি কিন্তু এক গ্লাস পানিও মুখে দিব না। এই কথা বলে সে চলে গেল। আমিও তার পিছু পিছু গিয়ে আমার রুমে ঢুকলাম। পরের দিন আমি সকাল 9টার সময় স্কুলে চলে গেলাম, কিন্তু স্কুলে গিয়েও ক্লাসে আমার কোনো মনোযোগ দিয়ে ক্লাস করতে পারলাম না। দাদুর রাতের কথাটা আমার কানে বাজছিল। আমি স্কুল শেষ করে বাড়িতে আসলাম। আমার সৎ মা আমাকে রান্না করতে বসিয়ে দিল।
রান্না করতে করতে হঠাৎ আমার দাদুর কথাটা মনে পড়ে গেল। দাদু না আমাকে রাত্রে বলেছিল যতক্ষণ পর্যন্ত আমি তার কথার উত্তর না দেব ততক্ষণ পর্যন্ত সে এক গ্লাস পানিও খাবে না। আমি রান্না ফেলে ছুটে গেলাম দাদুর রুমে গিয়ে। আমি তো অবাক। আমি চুপিসরে যখন দরজাটা খুলছিলাম, এখন দেখি দাদু তার হাতের লাঠিটা সুন্দর করে নাড়াচাড়া করছে আর টেনশন করছে। হয়তো সে ভাবছে আমি তার রুমে গেলেই ওই লাঠিটা দিয়ে আমাকে ইচ্ছে মতো পেটাবে। বন্ধুরা, সব কিছুই পরিষ্কার করে বলা যায় না, অনেক কথাই তোমাদেরকে বুঝে নিতে হবে। এবার আমি গলায় কাশি দিয়ে দাদুর কাছে গিয়ে বসলাম। তারপর দাদু তাড়াহুড়ো করে তার হাতে সেই লাঠিটি আড়াল করলো, যেন লাঠি দেখে আমি ভয় না পাই। এবার আমি দাদুকে বললাম, কি বুড়ো, লাঠিটা সামলালে কেন? এই লাঠি দিয়ে আমাকে পেটাবেই বুঝি? দাদু তখন বলল, আরে না পাগলি, এই লাঠি দিয়ে পেটালে তুই বাঁচতে পারবি? হাতের জিনিস তো একটু যত্ন করে রাখতে হয়। তাছাড়া আমি আমাদের ওই আম বাগানে একটা গাছে দুটো আম দেখছি, ভাবছি হাত দিয়ে পারতে পারবো না, লাঠি দিয়ে পারতে হবে। আম দুইটা দেখতে খুব সুন্দর, একদম টসটসে, ভিতরে মনে হয় রস ভরা। আমার আম দুটো নিজের হাতে পেড়ে খাইতে খুব ইচ্ছে করছে, তাই লাঠিটা আজ একটু যত্ন করছিলাম ওই আম দুটো পাড়ার জন্য। এবার আমার আর বুঝতে বাকি রইল না বুড়া কি বোঝাতে যাচ্ছে। আমি দাদুকে বললাম, ভাত খেয়েছো দাদু? দাদু তখন বলল, তোকে তো আমি বলছি আমার কথার উত্তর না পাওয়া পর্যন্ত আমি এক গ্লাস পানিও খাবো না। আমি তখন বললাম, ওরে বুড়ো, এই বয়সে তোমাকে ভীমরতি ধরছে? ঠিক আছে বুড়ো, তোমার সাথে আমারও কিছু কথা আছে। তুমি আমাদের আম বাগান শেষে যে আখের জমি আছে, আখের জমিতে আমার সাথে দেখা করবে আজকে সন্ধ্যার সময়। তোমার সাথে আমার ফাইনাল কথা হবে। কি বুড়ো, এবার খুশি তো? দাদু ফোকলা দাঁতে এবার একটা গাল ভরে হাসি দিল। আমি দাদুর রুম থেকে বের হয়ে আসলাম, কারণ আমার সৎমা সব সময় আমাকে চোখে চোখে রাখতো। আমি যেন আমার দাদুর সাথে কোনোভাবে কোনো কথাবার্তা মা বলি। সে হয়তো ভাবে আমার দাদুকে আমি আমার ওপর অত্যাচার করার কথাগুলো হয়তো বা বলে দেই, এই কারণে তারা আমার দাদুর সাথে আমাকে মিশতে দেয় না। তারপরেও আজ কয়েকটা দিন ধরে কেমন যেন আমার সৎমা আমাকে একটু বেশি চোখে চোখে রাখছে। বিষয়টা আমার বেশি একটা ভালো লাগছে না। সেই কারণেই দাদুকে আখের ক্ষেতের ওখানে দেখা করতে বললাম। তারপর আমি দাদুর আগে গিয়ে আখের ক্ষেতের মাথায় দাঁড়িয়ে রইলাম। কিছু সময় পর দাদু আসলো। সে আমাকে বলল, আমি বুড়ো মানুষ, আমার আসতে একটু দেরিই হয়ে গেল, তুই তো অনেকক্ষণে এসে দাঁড়িয়ে আছিস। আমি বললাম, হ্যাঁ দাদু। তারপর দাদু আমাকে বলল, কেন আমাকে ডেকেছিস বল? আমি বললাম, তুমি যেটা সেদিন বাঁশবাগান থেকে আমাকে যা বললে আর বর্তমান যা বোঝাতে চাচ্ছ আমি সব কিছু বুঝতে পারছি, কিন্তু এই সমাজের মানুষ আমাদের এই সম্পর্ক কখনোই মেনে নেবে না। তুমি বুড়ো মানুষ, তোমার আবেগ ভালোবাসার কাছে হয়তো আমি নিজেকে সমর্পণ করে দিলাম, এতে আমার বিন্দু পরিমাণে কষ্ট নাই, কারণ পৃথিবীতে যার মা নেই তার জীবনের কোনো মানেই হয় না। আমি এখন সেটা বুঝতে পারছি। সৎ মায়ের কাছে থাকার চেয়ে তোমার মতো বুড়ো মানুষের সাথে বাকি জীবন কাটানো হাজার গুণে ভালো। এখন তোমাকে নিয়ে আমি কিভাবে কি করব আমি জানি না, তবে তুমি আমাকে কি করতে বলো সেটা বলো, আমি তোমার জন্য কি করতে পারি? এবার দাদু অনেকক্ষণ চুপ থেকে বলল, আগামীকালকে আমার সয় সম্পত্তি যা আছে সব কিছু তোর নামে আমি লিখে দেব। তুই আমার সাথে শহরে যাবি। তারপরে আমি যে কটা দিন বেঁচে থাকি আমার একটু সেবা যত্ন করবি। আমি বেঁচে থাকা অবস্থায় তোকে কোথাও যেতে দিতে পারবো না। আমি মরার পরে তোর যেটা ভালো হয় সেটা করিস। দাদুর কথা শুনে আমি আর তার মুখের ওপরে কোনো কথা বলতে পারলাম না। এবার আমি দাদুকে বললাম, ঠিক আছে বুড়ো, আমি তোমার সব কথা মেনে নিলাম। তারপর দাদু আমাকে বলল, এবার চল আখের ক্ষেতের ভিতর থেকে ঘুরে আসি, বাড়িতে তো শান্তিহালে দুটো কথা বলার কোনো সুযোগ নাই। আমি দাদাকে বললাম, সব কথাই যখন তোমার স্বীকার করেই নিয়েছি তখন আখের জমির ভিতরে তোমার সাথে যেতে আমার কোনো ভয় নেই। তুমি তো আমার দাদু, অন্য লোক হলে না হয় ভয় পেতাম। এবার ক্ষেতের ভেতরে ঢুকে আমি আর দাদু অনেক সময় ধরে আখ খেতে লাগলাম। কিন্তু এ কি, দাদু বুড়ো হলেও তার আখ খাবার কৌশল এত সুন্দর আমি কল্পনাতেও করতে পারিনি। সে শক্ত শক্ত আখগুলো একদম চিবিয়ে একদম রস বের করে খাচ্ছিল। বন্ধুরা, আখের রস দাদুর গাল বয়ে নিচের দিকে পড়ছিল। দাদুর খাওয়া দেখে আমারও খুবই ভালো লাগছিল। আমার কাছে মনে হচ্ছিল একজন 25 বছরের যুবকও আমার দাদুর মতো এত সময় ধরে এই শক্ত আখ চাবিয়ে খেতে পারবে না। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার কথাগুলো বুঝতে পারছো।
এবার আমি খাওয়া দাওয়া শেষে আখ ক্ষেত থেকে বের হতেই আমাদের গ্রামের সরোয়ার কাকার ছেলে তন্ময় আমাদেরকে দেখে ফেললো। ছেলেটা এক সময় আমাকে ভীষণ পছন্দ করত, বেশ কয়েকবার আমাকে প্রপোজও করেছিল। তখন আমি তাকে প্রত্যাখ্যান করছিলাম। আজকে আমাদের আখ ক্ষেত থেকে বের হতে দেখে সে সামনে এসে দাঁড়ালো। আমাকে কিছু বলবে এমন সময় আমার দাদু এসে আমার পাশে দাঁড়ালো। আমার দাদুকে দেখে তন্ময় বর কোনো কথা না বলে আমার দিকে আর চোখে তাকাতে তাকাতে সেখান থেকে চলে গেল। কিন্তু আমার মনের মধ্যে কেমন যেন ভয় ঢুকে গেল। আমার দাদু আমাকে বলল, এসব নিয়ে তুই টেনশন করিস না সোনা, আমি বেঁচে থাকতে তোকে নিয়ে কেউ বাজে কথা বলতে পারবে না। কথা বলার সময় দাদুটা কেমন যেন হাঁপাচ্ছিল। বুড়ো মানুষ তো, তারপরেও বেশ অনেক সময় ধরেই শক্ত আঁক চিবিয়েছে। তারপর আমরা দুজন দুই পথ ধরে আঁক পিচ করে বাড়িতে ঢুকে পড়লাম। পরের দিন আমি স্কুলে যাচ্ছি। বাড়ি থেকে বেশ কিছু দূর যেতেই ফাঁকা রাস্তার মাঝখানে তন্ময় দাঁড়িয়েছিল। এবার সে আমার সামনে এসে পথ আগলে দাঁড়ালো। আমি ভয়ে একদম চুপসে গেলাম। তারপর তন্ময় আমার হাত চেপে ধরল, বলল চলো। আমি বললাম কোথায় যাব? সে বলল আখের খেতে। আমি বললাম মানে? তন্ময় তখন বলল, মানে তুমি বুঝতে পারছো না তাই না? এতদিন তোমার প্রতি আমার অনেক ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান সবকিছু ছিল। আমার ভালোবাসা তুমি প্রত্যাখ্যান করছো, তাতেও আমি তেমন কিছু মনে করিনি। হয়তো ভাবছিলাম তুমি এতিম মেয়ে, তোমার জোরজুলুম করব না। কিন্তু গতকালকে তোমার আর তোমার দাদুর আক্ষেতের ওই দৃশ্য দেখে আমি নিজেকে তোমার থেকে একদম সরিয়ে নিয়ে আসছি। এখন তোমার প্রতি আমার যেটা আছে সেটা শুধু লোভ। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে এখন আমার সাথে সেই আখ খেতে যাবে। আর যদি না যাও তাহলে তোমাদের ওই আখ খাওয়ার দৃশ্য আমার ফোনে ভিডিও করা আছে, সেই ভিডিও আমি এলাকার সবার ফোনে শেয়ার করে দিব। আমি সেদিন দেখেছিলাম একজন প্রেমিক পুরুষের প্রকৃত ভালোবাসাকে অপমান করলে সেই পুরুষ কতটা ভয়ঙ্কর হতে পারে আমি সেদিন বুঝতে পারছি। তারপর আমি তন্ময়ের কথা ফেলতে পারলাম না। আমার মনের মধ্যে অনেক ভয় হলো ওর মোবাইলে ওই দিনের আখ খাওয়ার দৃশ্যটা ভিডিওতে দেখে তন্ময় কিভাবে এই ভিডিও ধারণ করলো। আমরা তো খুবই সাবধানের সাথে পালিয়ে খাচ্ছিলাম, তাহলে কি ও সবকিছুই দেখেছে? আমি বুঝে উঠতে পারলাম না। তারপরেও আমি তন্ময়কে একটু বাজিয়ে দেখলাম। আমি ওকে বললাম, ঠিক আছে, আমি তোমার কথাতে রাজি হব, তুমি আগে আমাকে সেই ভিডিওটি দেখাও। এবার তন্ময় খুব সুন্দর করে ভিডিওটা আমাকে প্লে করে দেখালো। ভিডিওটার রেজলিউশন এতটাই দেয়া ছিল, একদম কোনো কিছু অস্পষ্ট নাই, একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ভিডিওটি দেখার পর আমার গাটা থরথর করে কাঁপছিল। আবার মনে মনে ভাবছিলাম, এই ভিডিওটি যদি আমার না হতো তাহলে যতটুকু দেখছিলাম অন্যরকম একটা মজা অনুভব করছিলাম। কিন্তু নিজের কথা ভাবতেই ভেতরটা একদম শুকিয়ে আসলো। এবার আমি তন্ময়ের কথা আর ফেলতে পারলাম না। তন্ময় আমাকে হাত ধরে নিয়ে গেল সেই জায়গাতে। এবার আমাদের দুজনের আখ খাওয়ার পালা। আমি যখন তন্ময়ের সাথে আখ খাচ্ছিলাম আমার মনে হচ্ছিল দাদু বুড়ো মানুষ হয়তো বা সেদিন আখগুলো চাপাতে পারেনি ঠিক মতো, তবে যুবক ছেলের গুণটা সত্যিই অনেকটাই আলাদা। তন্ময়া যেভাবে আখ খাচ্ছিল আমার মনে হচ্ছিল সে আখের কলের মধ্যে ভাগগুলো দিয়ে রস বের করে খাচ্ছে। আমিও তার সাথে আখ খাওয়ায় ব্যস্ত হয়ে পড়লাম। আখের রস তার মুখ দিয়ে গড়ে একদম পা পর্যন্ত গড়ে পড়ছিল। আমি তন্ময়কে বললাম, পরের আখ এভাবে খেও না, পেট নষ্ট হবে, আস্তে আস্তে খাও। এবার তন্ময় খাওয়া দাওয়ার শেষে আমাকে নিয়ে বের হয়ে আসতেই আমাদের গ্রামের একজন মহিলা আমাদেরকে দেখে ফেলে। এবার আর আমার রক্ষা হলো না। বিষয়টা সারা গ্রাম ধরে ঢোল পিটে গেল। এরপর গ্রামে কুরটনা ছড়িয়ে পড়ল, সালিশ বসল। গ্রামের নেতারা আমাদের উভয়কে গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আমি মনে মনে কেঁদে ফেললাম, কিন্তু দাদা শান্ত থাকলেন। তিনি বললেন, স্বর্ণা, তুমি ভয় পেও না, আমরা আমাদের জীবন নিজের মতো করে শুরু করব, যে যা ভাবে ভাবুক। দাদা তখন তার সম্পত্তি গোপনে আমার নামে লিখে দিলেন। তিনি চাইলেন আমি যেন একদিন নিরাপদভাবে বাঁচতে পারি, স্বাধীনভাবে নিজের জীবন গড়তে পারি। সেই দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে কষ্টের, কিন্তু একই সাথে আশার দিনও ছিল। কারণ দাদা আমাকে দেখিয়েছিলেন ভালোবাসা মানে শুধু সম্পর্ক নয়, দায়িত্ব, সুরক্ষা আর একে অন্যের পাশে থাকা। আমরা গ্রামের লোকের চোখ এড়িয়ে অন্য শহরে গিয়ে নতুন জীবন শুরু করি। সেখানে কেউ আমাদের অতীতের কথা জানতো না। আমরা নিজেদের মতো করে জীবন যাপন শুরু করি। আমি পড়াশোনা চালিয়ে যাই, আর দাদা আমাকে সবসময় উৎসাহ দিতেন। আমরা একে অন্যের জন্য সবসময় ছিলাম, কিন্তু কোনো ভুল বোঝাবুঝি ছাড়াই, নিখাদ হৃদয় দিয়ে। এভাবেই আমি শিখেছি ভালোবাসা অনেক রকম হতে পারে,
কেউ বলতে পারে আমরা কেবল দাদা নাতি, কিন্তু আমাদের সম্পর্কের গভীরতা আর হৃদয়তা কেউ বোঝে না। আমরা একে অন্যের নিরাপদ আশ্রয়, সেই আশ্রয় যা কেউ আমাদের থেকে কেড়ে নিতে পারে না। দাদার গ্রামের সয় সম্পত্তির সবটুকু যা আমার নামে লিখে দিয়েছিল, সেগুলো বিক্রি করে দিয়ে আমরা মোটামুটি একটা অঙ্কের টাকা ব্যাংকে রেখে দিই, এবং সেখান থেকে কিছু লভ্যাংশ, সাথে আমার কয়েকটা টিউশনি, সবকিছু মিলিয়ে একরকম করে দাদা নাতি সংসারটা ভালোই চলছিল। হঠাৎ করে এর মধ্যে শহরের এক ব্যবসায়িকের সাথে আমার পরিচয় হয়। আমি সেই ব্যবসায়িকের সাথে একটা রিলেশনে জড়িয়ে যাই। সম্পর্কটা এতই গভীর ছিল যে আস্তে আস্তে সেই ব্যক্তিটি আমাদের বাড়িতে আসা শুরু করে। দাদা বেশ কয়েকদিন করেই সন্দেহের চোখে আমাকে কয়েকটা প্রশ্ন করেছিল। আমি সেদিন তার উত্তরে বিভিন্ন ধরনের কথা বলে দাদাকে ম্যানেজ করেছিলাম। কিন্তু হঠাৎ একদিন দাদা একটু অসুস্থ হয়ে পড়ে। আমার শরীরটা বেশি একটা ভালো না। দাদা আমাকে বলল আমি ডাক্তারের কাছে থেকে আসি। এবার দাদু চলে গেল, বাড়িতে কেউ রইল না, নিকট আমি একা। হঠাৎ করে আমার দরজায় খটখট করে শব্দ হলো। আমি দরজা খুলতেই দেখি সেই ব্যবসায়ী সেলিম। আমি চমকে উঠলাম, কারণ আমার দাদা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। এর আগে যেহেতু আমাকে নিষেধ করেছিল সেলিম যেন আমার বাসাতে না আসে, কিন্তু সেলিমের সাথে আমার সম্পর্কটা এতটাই প্রাণবন্ত হয়ে গেছিল যে আমি তাকে খালি মুখে বাড়ি থেকে ফেরাতে পারিনি। এবার রুমের মধ্যে এসে বসলো, আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি বুঝতে পারলাম তার মনের ভিতরে অন্যরকম একটা ঝড় বয়ে যাচ্ছে, এবং তার চোখে মুখের এক্সপ্রেশনে আমি আরও বুঝতে পারলাম যে কোনোভাবেই হোক তাকে এখন খেতে দিতে হবে। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। হ্যাঁ, যেটা ভাবছো সেটাই সঠিক। এবার আমি সেলিমের সামনে খাবার দিলাম, যেন দাদু আসার আগেই খেয়ে দিয়ে চলে যায়। নইলে দাদু যদি দেখে আমার আর সেলিমের এসব কর্মকাণ্ড, তখন আমি হয়তো দাদাকে কোনোভাবেই বুঝ দিতে পারবো না। কারণ যে দাদা আমার জন্য এলাকার সবার সাথে যুদ্ধ করে তার সব সয় সম্পত্তি সবকিছু আমার নামে লিখে দিয়ে আমাকে নিয়ে রহিম রূপবানের মতো বনবাসে চলে আসছে, এমন একটা অবস্থায় দাদা দরজায় নক করতেছিল। সেলিম সাহেবের খাওয়াটা হচ্ছিল না। এর আগেও তার সাথে আমি কয়েকবার খাওয়া দাওয়া করেছি। তার খাইতে একটু সময় লাগে, আমি তাকে একটু দ্রুত খেয়ে বের হয়ে যেতে বললাম। অবশেষে সেলিম সাহেব বিষয়টা বুঝতে পারলো। বোঝার পরে সে কোনো মতে হাত ধুয়ে মুখটা মুছে দরজা দিয়ে বের হয়ে চলে গেল। দাদা অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। এবার আস্তে আস্তে সে আমার কাছে আসলো। বন্ধুরা, আমার পরিবেশটা দেখে দাদা একটা কথাই বলল, যদি এটাই হবে তাহলে তুই আমাকে আরো আগে বললেই আমি নিজে তোকে তোর পছন্দের ছেলের হাতে তুলে দিতাম। তাই বলে তুই আমার চোখের সামনে? ছি ছি। সেদিন আমি দাদুর চোখে চোখ রেখে কথা বলার ভাষা আমি হারিয়ে ফেলেছিলাম। আমি দাদুর পায়ে ধরে ক্ষমা চেয়ে নিলাম। দাদু আমাকে বুকে টেনে নিলেন। তারপর থেকে নতুন শহরে আমাদের জীবন ধীরে ধীরে স্থির হলো। কলেজে পড়াশুনো, দাদার পাশে থাকা, প্রতিদিনের ছোট ছোট কাজ, সবকিছু মিলিয়ে যেন আমাদের নতুন রুটিন তৈরি হলো। কিন্তু জীবনের চ্যালেঞ্জ থামেনি। দাদা বয়সজনিত কারণে কখনো কখনো অসুস্থ হয়ে পড়তেন। সেই সময়গুলোতে আমার দায়িত্ব বেড়ে যেত। একদিন দাদা হঠাৎ খারাপ লাগতে লাগলেন। আমি আতঙ্কিত হয়ে বললাম, দাদা কিছু হয়েছে কি? তিনি কাপা হাসি দিয়ে বললেন, স্বর্ণা, কিছু নয়, তুমি পড়াশোনায় মন দাও, আমি ভালো হয়ে যাব। কিন্তু আমি বুঝতে পারছিলাম দাদা আমাকে ভয় দেখাতে চাইছেন না। দাদা অসুস্থ হলে আমি তার জন্য রান্না করি, ওষুধ দিয়ে খাওয়াই এবং সন্ধ্যায় পাশে বসে গল্প করি। দাদার চোখে আমি সেই সন্তুষ্টি দেখতাম যা কোনো ধন বা সম্পদে পাওয়া যায় না। আমরা একে অপরের সাহচর্যে শক্তি খুঁজে পাই। কলেজে আমি ভালো ফলাফল করি। দাদা আমার সাফল্যে গর্বিত। তিনি বলেন, স্বর্ণা, তুমি শুধু নিজের জন্য নয়, আমাদের জন্যও করছো। আমাদের জীবন তুমি সুন্দর করে তুলছো। আমি হেসে বলি, দাদা, তুমি ছাড়া আমি কিছুই করতে পারতাম না। শহরে আমাদের পরিচয় নতুন হলেও আমরা একে অপরের প্রতি দায়বদ্ধ। দাদা কখনো আমার প্রতি ক্রোধ দেখাননি। তিনি আমাকে শিখিয়েছেন কিভাবে ছোট ছোট কঠিন সময়গুলো ধৈর্য ধরে মোকাবিলা করতে হয়। একদিন সন্ধ্যায় আমরা ছাদে বসে সূর্যাস্ত দেখছিলাম। দাদা হঠাৎ আমাকে বললেন, স্বর্ণা, জীবন কখনো সহজ নয়, কিন্তু তুমি যদি পাশে থাকো আমি সবকিছু সহ্য করতে পারি। আমি তার হাত ধরে বললাম, দাদা, আমি সবসময় থাকবো, তুমি শুধু আমার পাশে থাকলেই যথেষ্ট। আমি তখন বুঝতে পারি আমাদের সম্পর্ক শুধু দাদা নাতি নয়, এটা একটা আবেগপূর্ণ, আত্মনির্ভর এবং নিখুঁত ভালোবাসার সম্পর্ক, যা সমাজ কখনো ভুল বুঝতে পারে। আমরা একে অপরের নিরাপদ আশ্রয়, একে অপরের শক্তি। শহরে নতুন জীবন যাপন করতে করতে আমরা বুঝতে পারি ভালোবাসা মানে শুধু অনুভূতি নয়, দায়িত্ব, আত্মনির্ভরতা এবং একে অপরকে সমর্থন দেওয়া। এই শিক্ষা আমাদের জীবনকে আরো সুন্দর করেছে। এরপর হঠাৎ দাদা একদিন মারা গেল। আমাকে নিঃস্ব করে দিয়ে এই পৃথিবী থেকে চিরবিদায় নিল। এই লাল নীল পাথরের শহরে রয়ে গেলাম আমি একা। কোথায় যাব, কি করব, কার কাছে আশ্রয় নেব, কিছুই বুঝে উঠতে পারলাম না। একসময় আমি মানুষের দোয়ার ভেতরে ঘুরতে ঘুরতে বড় ক্লান্ত হয়ে পড়লাম।
তারপর নিজের কোয়ালিফিকেশন অনুযায়ী প্রত্যেকটা জায়গাতে চাকরির জন্য ঘুরতে থাকলাম। যেখানেই গেছি সেখানেই সবাই আমার শরীরের দিকে তাকিয়ে আমাকে দিয়ে তাদের মনের আশা মেটানোর চেষ্টা করছে। 10 জায়গাতে ঘুরতে ঘুরতে এক জায়গাতে হয়তো আমি মনের অজান্তে তাদের প্রতারণার শিকার হয়ে এই অন্যায় কাজ করতে আমি বাধ্য হই। এরকম করতে করতে দেখা গেছে প্রতিনিয়ত আমি বিভিন্ন ছেলেদের সাথে মেশা ধরি। আজকে এক বন্ধু থেকে কিছু টাকা ধার নেই, কালকে আরেকজনের কাছ থেকে হয়তো তার কথা মতো আমাকে পরিশ্রম করিয়ে কিছু টাকা দেয়। এভাবেই চলতেছিল আমার জীবন। শেষ মুহূর্তে বুঝতে পারলাম পৃথিবীতে যার মা ছোট রেখেই মারা গেছে তার কপালে সবচেয়ে দুর্দশা নেমে এসছে, আমি সে দলেরই একজন। বন্ধুরা, এভাবে বিভিন্ন মানুষের সাথে চলতে চলতে আমার জীবনটা বিষণ্ণ হয়ে ওঠে। অবশেষে আমার এক বান্ধবীর সাথে যোগাযোগ করে প্রবাসে চলে আসি। এখন পর্যন্ত আমি সেই প্রবাস জীবনই পার করছি। হয়তো আর কোনোদিন নিজের দেশ, নিজের জন্মভূমি মাটিতে পা রাখতে পারো কিনা জানি না, তবে আমার মনের মধ্যে কোনো ইচ্ছেও নেই। বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। সবাই নিজের পরিবারের দিকে খেয়াল রাখবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।